আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয়। সমান তালে বাইরের কাজকর্ম আমরা একার হাতে গুছিয়ে করতে পারি। সারাদিন সংসারে নানান রকমের কাজকর্ম আমাদের করতে হয়। গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে করতে পারলে তবেই আমাদের পরিশ্রমটা কিছুটা কমবে, মাসিক খরচও কিন্তু বেশ কিছুটা কমিয়ে নিতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। সেটা যেই তেলই দাও না কেন, তোমরা যে তেল খাও, সর্ষের তেল কেউ খায়, কেউ সাদা তেল খায়, যে যেই তেল ব্যবহার করে সেই তেলই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার হয়তো তোমরা ভাবছো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কি করব। বন্ধুরা, অনেকেই আছে যারা কাঁচা রাঁধুনি বা নতুন সংসার শুরু করছে, তারা কিন্তু মাছ ভাজতে গেলে হিমশিম খায়। দেখো বন্ধুরা, এখানে আমি বেশ কতগুলো মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু ভাজার আগে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর এই মাছগুলোকে কিভাবে ভাজলে একেবারে তেলের মধ্যে লেগে যাবে না, তার জন্য তেলটা ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। হ্যাঁ বন্ধুরা, লবণটাকে দিয়ে ভালো মতো আবারও তেলটা গরম করে নিয়ে খুন্তির সাহায্যে পুরো কড়াইয়ের মধ্যে তেলটাকে মিশিয়ে দেয়। তারপর যদি আমরা এই মাছগুলোকে ভাজি, সেটা যে ধরনেরই মাছ হোক না কেন, রুই কাতলা যে কোনো ধরনের মাছগুলো কিন্তু আর তেলের মধ্যে লেগে যাবে না। অনেক সময় হয় কাঁচা তেল অবস্থায় যদি মাছ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু কড়াইয়ের মধ্যে পুরো মাছগুলো এমন ভাবে আটকে যায় যে মাছগুলো তো উল্টানো সম্ভব হয়ই না, উপরন্তু সমস্ত মাছ ভেঙে যায়। তাই তেল ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। আর গরম করে নেওয়ার পর বেশ খানিকটা লবণ তেলের মধ্যে দিয়ে আবারও গরম করে নিয়ে তারপর যদি মাছগুলো ভেজে নেওয়া যায়, সেটা যে ধরনেরই মাছ হোক না কেন, কাঁচা রাঁধুনিদের জন্য কিন্তু এই টিপসটা বেস্ট একটা টিপস, যে লবণ দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলে কিন্তু একেবারেই মাছ ভেঙে যাবে না, বা মাছ নরম থাকা অবস্থাতেও কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা এই ধরনের যে সাবান কেসগুলো ব্যবহার করি, এই সাবান কেসের মধ্যে যখন সাবানগুলোকে আমরা রেখে দিই, তখন অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো সাবানগুলোকে আমরা রাখার পরও সাবানগুলো কিন্তু দুদিনের মধ্যে শেষ হয়ে যায়। কিভাবে শেষ হয় আমরা কিন্তু বুঝতে পারি না। বন্ধুরা দেখো, এই যে সাবান কেসের মধ্যে যখন রাখি না, তখন এই ভিজে সাবানটা কিন্তু নিচে বেশ খানিকটা জলের মধ্যে থাকে। আর এইভাবেই দীর্ঘদিন জলের মধ্যে থাকতে থাকতে যেই সাবানটা হয়তো আমাদের 15 দিন যেত, সেই সাবানটা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যেই গলে একেবারে শেষ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সাবান কেসের মধ্যে নিচের দিকটায় ছিদ্র করা থাকা সত্ত্বেও এই সাবানটা কিন্তু মাত্র আমার 2-3 দিন মানে ব্যবহার করছি, তার মধ্যেই কিন্তু এতটা ছোট হয়ে গেছে। তো কিভাবে এই সাবান কেসের মধ্যে সাবান রাখলে সাবানগুলো খুব সহজে গলে যাবে না, তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড। এই ধরনের যে ছোট ছোট রাবার ব্যান্ড গুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, এই রাবার ব্যান্ড দিয়ে এইভাবে সাবান কেসের মধ্যে ভালো মতো 3-4টে রাবার ব্যান্ড এইভাবে দিয়ে দেবো। তোমরা এইভাবে আড়াআড়ি করে দিতে পারো, লম্বালম্বি দিতে পারো, 2-3টে রাবার ব্যান্ড এইভাবে টাইট করে দিয়ে দেবে। তারপর এই ভেজা সাবানটা ব্যবহার করার পর কি করবে, এই রাবার ব্যান্ডের উপর রাখবে সাবানটাকে। তাহলে দেখবে বন্ধুরা, এই সাবানের মধ্যে যে জলটা থাকবে, সেই এক্সট্রা জলটা এই সাবান কেসের নিচে এসে একেবারে বাইরে বেরিয়ে যাবে। কোনো রকম ভাবে জল স্টে করবে না। আর সাবানটা যেহেতু এই কেসের থেকে অনেকটা ওপরে রয়েছে, তাই কিন্তু আর কোনো রকম গলেও যাবে না। এবার তোমরা ঢাকনা আটকাতেও পারো, নাও আটকাতে পারো, কোনো রকম সমস্যা নেই। আবার মনে করবে যে রাবার দেওয়া রয়েছে বলে হয়তো ঢাকনাটা আটকাচ্ছে না, একদমই না। প্রয়োজন হলে ঢাকনাটাকে আটকে ব্যবহার করো। আর এইভাবে যদি তোমরা সাবান ব্যবহার করো, সাবান কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় আমরা রুটি রাতের বেলা করি, তো দেখা যায় সকালের দিকে 2-3টে রুটি থেকে যায়। সবাই কিন্তু বাসি রুটি খেতে চায় না, আর সেই রুটিগুলো আমাদেরই খেতে হয়। আর এই রুটিগুলো দীর্ঘদিন বাসি অবস্থায় খেতে খেতে অনেক সময় হয় খেতে ইচ্ছে করে না। বাসি রুটি কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না। তো যখনই বাসি রুটি থাকবে, এই ছোট্ট টিপসটা তোমরা ফলো করবে। আর এইভাবে যদি বাসি রুটি ভেজে খাও, সেক্ষেত্রে কিন্তু দারুণ লাগবে। খুব সামান্য পরিমাণ একটুখানি সাদা তেল কিংবা ঘি বা বাটার দিয়ে ভালো করে কড়কড়া করে রুটিগুলো ভেজে নাও, এপাশ আর ওপাশ। এভাবে যদি হালকা আছে একটু কম আঁচ করে যদি ভেজে নেওয়া যায়, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা রুটিগুলো কিন্তু একটু মুচমুচে হয়ে গেছে, পাঁপড়ের মতো। তো এইভাবে হালকা আছে প্রথমে ভেজে নাও রুটিগুলো, তারপর ছোট্ট ছোট্ট বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করো, আর দারুণ ভাবে এই রুটিগুলোকে খেয়ে নাও। তো এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে রুটিগুলো। এরপর আমি একটা রুটিকে প্রথমে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে এই কাজটা করে নেবে। তারপর এখানে দেখো বেশ খানিকটা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা অপশনাল, যদি না খেতে চাও লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারো। খুব সুন্দর মতো পেঁয়াজ কুচি আর লঙ্কাটাকে মিডিলে এইভাবে রুটিটার মধ্যে দিয়ে দাও।
দিয়ে দাও খুব সামান্য পরিমাণ একটুখানি টমেটো কেচাপ, এটাও টোটালি অপশনাল। তোমরা এখানে শসা কুচিও ব্যবহার করতে পারো। এটা খানিকটা রোলের মতো হবে ঠিকই, কিন্তু যেহেতু এর মধ্যে ডিম নেই আর এটা বাসি রুটি দিয়ে হচ্ছে, তাই কিন্তু এটা ঠিক রোল বলা যায় না। তার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ আর একটুখানি চাট মসলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি লেবুর রস। এগুলোর মধ্যে তোমরা যদি অন্যান্য কোনো মসলা অ্যাড করতে চাও অবশ্যই দিতে পারো। তবে আমি কিন্তু এইভাবে প্রায় সময় বাসি রুটি খেয়ে থাকি, দারুণ লাগে। এরপর ছোট্ট ছোট্ট করে এইভাবে ৩ কোনা করে ফোল্ড করে দাও। আর সুন্দর মতো কিন্তু সকালের ব্রেকফাস্টটা করে নাও বাসি রুটি দিয়ে। তাহলে দেখবে বন্ধুরা বাসি রুটিটা খাওয়াও হয়ে গেল। আর এই বাসি রুটি কিন্তু খেতে কারোরই ইচ্ছে করে না, নানান রকম তরকারি থাকলেও এতটা শক্ত হয়ে যায় কিন্তু ভালো লাগে না। তাই এইভাবে যদি সুন্দর করে খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোও লাগবে, মুখেও রুচি লাগবে। আশা করছি টিপসটা কাজে দেবে। ফেলে না দিয়ে এই কাজটা করতেই পারো। চলে গেলাম পরের টিপসে। এখানে আমি নিয়ে নিয়েছি ডালিম। আর বাজার থেকে যখন আমরা ডালিম কিনে আনি তখন অনেক সময় হয় যে কাটিয়ে আনি। কাটিয়ে আনলে একটা সুবিধা হয়, এর ভেতরে পচা আছে কিনা সেটা দেখে আনতে পারি। তো এইভাবে যখন ছোট ছোট টুকরো করে কেটে দেয় তখন কিন্তু এই ডালিমটা ছাড়াতে গেলে বেশ খানিকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। সে গোটা থাকলেও আমাদের কেটে নিয়ে ছাড়াতে হবে, সেটা কোনো কথা না। কিন্তু কথা হচ্ছে যে ডালিমটা কিনে আনার পর ডালিমটা ছাড়ানো কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার। কেন বলো তো বন্ধুরা? ডালিমের মধ্যে একটা কালচে ধরনের কষ আছে। তো এই কষ অনেক সময় হয় হাতের মধ্যে লেগে যায়, আবার হাতটা কালো হয়ে যায়। আবার এইটা ছাড়াতে গেলে এত ছোট সূক্ষ্ম কাজ, তো অনেকটা সময় লাগে। তো কিভাবে এই ডালিমের খোসা থেকে দানাগুলোকে ছাড়িয়ে নেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম গোল ধরনের হাতা। তো এই ধরনের হাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই হাতাটাকে দিয়ে এরকম ভাবে খোসার বাইরের দিকের অংশটা এইভাবে হালকা হালকা করে যদি এইভাবে আমরা হালকা মেরে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা সমস্ত ডালিমের থেকে কিন্তু ডালিমের বীজগুলো বেরিয়ে আসবে। আর হাত দিয়ে কিন্তু কোনো রকম আমাদের বীজ ছাড়ানোর দরকার পড়বে না। আর অল্প সময়ে কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো। এমনকি আমাদের কোনো রকম কিন্তু কষ্ট হবে না। তো আশা করছি এইভাবে কাজটা করে নেবে, সহজ হবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কা কিন্তু প্রত্যেকদিন আমরা নানান রকম রান্না বান্নায় ব্যবহার করতে লাগে, কিন্তু পেঁয়াজ কাটতে গেলে পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধটাও যেরকম হাতের মধ্যে জেঁকে বসে, আবার লঙ্কার কিন্তু একটা যে ঝাঁঝালো মানে ঝাল থাকে, সেটাও কিন্তু আমাদের হাতের মধ্যে থাকে। তো যেভাবেই আমরা ভালো মতো পরিষ্কার করে ধুই না কেন, এই গন্ধ আর এই ঝাঁঝ কিন্তু যেতেই চায় না। যদি আমরা ভুল করে নাক মুখ কানে দিয়ে ফেলি এই হাত, তাহলে কিন্তু কষ্টের শেষ থাকে না। তো কিভাবে আমরা সমস্ত পেঁয়াজ বা লঙ্কা কেটে নেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। আর এই ধরনের স্টিলের একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর মতো আমরা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিতে পারবো। তার জন্য প্রথমে পেঁয়াজটাকে হাফ করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর প্রয়োজন মতো আমরা কাঁটা চামচটাকে এভাবে গেঁথে নেবো। তারপর আস্তে যদি আস্তে এইভাবে প্রয়োজন মতো আমরা পেঁয়াজটাকে কুচি করে নিই, সেক্ষেত্রে যেরকমই দরকার হোক না কেন হাত ছাড়া কিন্তু আমরা সুন্দর মতো পেঁয়াজটাকে কুচি করে নিতে পারবো, যার জন্য হাতও ঝাঁঝ হবে না। আর এইভাবে কিন্তু সুন্দর মতো আমরা লঙ্কাও কেটে নিতে পারবো। তো দেখো বন্ধুরা, লঙ্কা কাটার জন্য এইভাবে লঙ্কাগুলোকে কাঁটা চামচের মধ্যে গেঁথে নিয়ে একবারে ৩-৪টে লঙ্কা যদি গেঁথে নিয়ে তারপর আমরা কাটি, সেক্ষেত্রে দেখবে হাতও টাচ লাগবে না, আর সাথে কিন্তু সুন্দর মতো লঙ্কাগুলো মিহি করে কাটাও হয়ে যাবে, আর একবারে অনেকটা কাটা হয়ে যাবে। তো এইভাবে যদি কাজগুলো আমরা সারাদিনে সহজ করে নিই, আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। অনেকক্ষণ যদি আমরা জলের কাজকর্ম করি, যেরকম বাসন মাজা বা জামা কাপড় কাচা, তাহলে দেখবে বন্ধুরা আমাদের হাতের চামড়াগুলো কিন্তু এরকম ফ্যাকাশে সাদা মতো হয়ে যায়। জলের কাজ করলে কিন্তু এটা সবারই হয়। তো এই ধরনের চামড়াগুলো যখন সাদা হয়ে যায় তখন দেখবে অনেক সময় উল্টো চামড়া ওঠে। আর এটা যে শুধুমাত্র জলের কাজ করলে হয় তা কিন্তু না। অনেকের স্কিনে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু শীত, গরম, বর্ষা যে কোনো কালেই কিন্তু তাদের হাতের চামড়া এরকম ওঠে। তো যাদের এরকম হাতের চামড়া উঠবে বা হাতটা সাদা হয়ে যাবে এরকম অনেকটা সময় জলের কাজ করার কারণে, তখন কিন্তু চটজলদি এই হাতটাকে ঠিকঠাক করার জন্য রইল এখানে ছোট্ট একটা টিপস। এইভাবে যদি আমরা হাতটাকে পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে। তার জন্য এখানে একটা আমি পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ চিনি। এখানে তোমরা চিনিটাই ব্যবহার করবে, গুঁড়ো চিনি কিন্তু ব্যবহার করবে না। খুব সামান্য পরিমাণ জল দিয়ে হাতটাকে এইভাবে ভালো করে রাব করে নেবে। তো চিনির মধ্যে যে দানা দানা ভাবগুলো রয়েছে, এটার জন্য খুব সুন্দর মতো হাতের যে মরা চামড়াগুলো থাকে সেগুলো উঠে যাবে। আর যদি অনেকটা সময় জলের কাজ করা হয়, তাহলেও কিন্তু খুব চটজলদি একটা ফ্রেশ একটা হাত আমরা ফিরে পাবো, এইভাবে যদি কাজটা করে নিই। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ আগে হাতটা ছিল আর কিরকম পরিষ্কার হয়ে গেছে। তো শুকনো করে মোছার পর তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে হাতের যে উল্টো চামড়াগুলো উঠছিল সেটা কিন্তু একেবারে নির্মূল হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপস। আলমারির মধ্যে আমরা নানান ধরনের শাড়ি বা জামা
জামাকাপড় কিন্তু সুন্দর মতো গুছিয়ে রাখি। আর বেশ কদিন হয়ে গেলে কিন্তু আলমারির মধ্যে ছোট, ছোট পোকা ধরতে দেখা যায়। তার ফলে আমরা কি করি, এই শাড়িগুলোকে বেশ কিছুদিন বাদে, বাদে বের করে রোদে দিই। যাতে কোনো রকম পোকামাকড় না শাড়ি কাপড়গুলোকে নষ্ট করতে পারে। অনেকেই আবার ন্যাপথলিন ব্যবহার করে। অনেকেই আছে ন্যাপথলিনের গন্ধটা সহ্য করতে পারে না বলে আলমারিতে কোনো কিছুই দেয় না। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভালো, ভালো শাড়ি, জামাকাপড় কিন্তু নষ্ট হয়ে যায়। তো কিভাবে সেই সমস্ত শাড়ি, জামাকাপড় আমরা ভালো মতো রাখবো? তো দেখো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা কিন্তু আমি ভালো মতো পরিষ্কার করে কেচে নিয়েছি। এরপর আলমারিতে স্টোর করার আগে এই ছোট্ট কাজটা করতে হবে। এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মেডিসিন। আর অনেক রকম এক্সপায়ারি ডেট মেডিসিন আমাদের বাড়িতে থাকে যে এমার্জেন্সি পারপাস মেডিসিন আনা হলো সেটা আর কোনো কাজে লাগলো না, এক্সপায়ারি ডেট হয়ে গেল। তো সেই সমস্ত মেডিসিনগুলো আমরা ফেলে দিই, ফেলে দেব না। এখানে সেইরকমই একটা মেডিসিন নিয়েছি আর মেডিসিনটাকে এরকমভাবে হালকা করে ভারী কিছুর সাহায্যে একটু আঘাত করলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তারপর এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে এই সমস্ত গুঁড়ো যে মেডিসিনটা সেটাকে এইভাবে ঢেলে দেবো। তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল। তবে জলটা হালকা উষ্ণ যদি গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এখানে খুব সামান্য পরিমাণ জলের মধ্যে আমি এই মেডিসিনের ডাস্টটা মিশিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে শেক করে নেবো যতক্ষণ না পর্যন্ত এই মেডিসিনটা সম্পূর্ণ জলের সাথে মিশে যাচ্ছে। এরপর দেখো বন্ধুরা এই যে শাড়িটা আমি ধুয়ে রেখেছিলাম, এরপর এই শাড়িটাকে আমি ঘরের মধ্যেই ভালো করে পাট, পাট করে আ মেলে দিয়েছি। এবার এই শাড়িটার মধ্যে এইভাবে স্প্রে করব এই জলটা। তো এইভাবে যদি আমরা এই ওষুধ মেশানো জল দিয়ে স্প্রে করে দিয়ে তারপর ভালো মতো পাখার হাওয়ায় বা রোদের মধ্যে শুকিয়ে নিই, তারপর যদি এটাকে সুন্দর মতো আয়রন করে তারপর আলমারিতে স্টোর করে রাখি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এর মধ্যে কোনো রকম কিন্তু পোকা-মাকড় কোনো কিছুই কিন্তু শাড়ি নষ্ট করতে পারবে না। কেননা মেডিসিনের যে একটা হালকা গন্ধ সেটা কিন্তু শাড়ির মধ্যে থাকবে যেটা কিনা কোনো পোকামাকড়ই সহ্য করতে পারে না। তবে এমনও না যে খুব বেশি পরিমাণ গন্ধ থাকবে যে আমাদের পড়লে পরে কিন্তু কোনো রকম মেডিসিনের গন্ধ আসবে না। তো এভাবে কিন্তু শাড়ি আমরা আলমারির মধ্যে স্টোর করতে পারি। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।